সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সাবেক সেনাপ্রধান কিংবা সাবেক আইজিপি পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউ ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। বিএনপি নেতারা বলছেন, আজিজ ও বেনজিরের অপকর্মের অংশীদার সরকার, কাঠগড়ায় দাঁড়াতে হবে সরকারকেও। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দায়ভার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রূপ নেবে ঘূর্ণিঝড় রিমেলে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দায়ভার। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমরা বিভিন্ন সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, নিজের পায়ে দাঁড়ানো, এই ধরনের কথাগুলো বলি। কিন্তু বাংলাদেশে একটি ট্রেন্ড চালু হয়েছে, যখনই দায়িত্বশীল কেউ সাবেক হন, অর্থাৎ দায়িত্ব ছেড়ে অবসরে যান, তখনই তাকে নিয়ে বেশি আলোচনা হয়, তাকে নিয়ে মিডিয়া বলি, আমরা নিজেদের কথাও বলি, মিডিয়া সহ শুরু করে রাজনৈতিক অঙ্গনেও একটা তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু যখন তিনি দায়িত্বে থাকেন, তখন কেন তাকে জবাবদিহির আওতায় আনা যায় না বা আনা হয় না? একটা দারুণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে এবং এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে। ক্ষমতায় থাকার সঙ্গে কি এমন কোনো বিষয় যুক্ত আছে যে তাকে মানুষ ভয় পায়, অথবা তার সম্পর্কে প্রশ্ন তুলতে মানুষ সন্ত্রস্ত হয়? ক্ষমতার সঙ্গে একসময় বলা ছিল, ক্ষমতার সঙ্গে সবচেয়ে বেশি সংযম থাকতে হয়। যার হাতে তরবারি থাকে তাকে তো ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যার হাতে বন্দুক থাকে সেটাকে সে নিয়ন্ত্রণে রাখতে হবে, যার হাতে লাঠি থাকে সেটাকে সে নিয়ন্ত্রণে রাখতে হবে। তা আমাদের ক্ষমতার সঙ্গে দুর্বিনীত হওয়ার একটা সংস্কৃতি এখানে তৈরি হয়েছে। যাদের ক্ষমতা আছে তারা যদি আইনই ভাঙতে না পারলো, তাহলে তাদের আবার ক্ষমতা কী? এমনকি এটা জনগণের মধ্যেও এটা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে জর্জ ভেড়া যখন এমপি ছিলেন তখন অনেকে তাদেরকে বলছে, এই কাজটা করে দেন, এটা যদি করতেই না পারেন আপনি আবার এমপি কিসের? তার মানে জনগণের মধ্যে কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে। একসময় ছিল যে যে যত বেশি দায়িত্বে থাকবেন তিনি তত বেশি নিয়ম মেনে চলবেন, আর এখন হচ্ছে যার দায়িত্ব যত বেশি তিনি তত বেশি নিয়ম ভাঙার ক্ষমতা রাখতে পারেন। এই জন্য অনেকে ব্যঙ্গ করে বলেন, এক সময়কার ল মেকাররা এখন প্রত্যেকে ল ব্রেকারে পরিণত হয়েছেন। তা এইটার একটা দুটো ঘটনা আমরা এখন দেখছি, যে দুই সাবেক। একসময় ছিল সাবেক হলে বিবেক জেগে ওঠে, মানে যতক্ষণ ক্ষমতায় থাকে ততক্ষণ সব করবেন, সাবেক হওয়ার পরে তারা কিছু কিছু ধর্মীয় অনুষ্ঠান করবেন, অথবা তারা কিছু ওয়াজ নসিহত করবেন, অথবা মানুষকে ভালো হওয়ার পরামর্শ দেবেন। কিন্তু যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কিন্তু সেটা করেননি। এই জন্য অনেকে এটা ব্যঙ্গ করে বলতো যে বিবেকটা কি সাবেক হওয়ার পরে জেগে ওঠে? আর এখন আমরা দেখছি সাবেক হওয়ার পরেও তার দিকে আঙুলটা তোলা যায়, তার আগে তোলা যেত না। আঙুল তুলতে গিয়ে জীবন হারানোর ভয় থাকতো। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, যে অন্য সব কিছু বাদ দিই, একজন পুলিশের আইজি তিনি কোন গ্রেডের কর্মকর্তা? তিনি যদি রিটায়ার করেন তাহলে তিনি কত টাকা পেতে পারেন? আচ্ছা, তার নামে যদি 3000 বর্গফুটের একটা ফ্ল্যাট থাকে, এই ফ্ল্যাটের মূল্য কত? এই টাকাটা কোথা থেকে আসতে পারে? আমি ওই 1600 বিঘা জমি আছে কিনা, বনের জমি দখল করেছে কিনা, এই সমস্ত খবর রয়েছে, এগুলো আমি মনে করি যেগুলো খবরের জন্য খবর। কিন্তু কোর্ট যে তার নামে 82টা দলিল আছে, ক্রয় সংক্রান্ত দলিল, এগুলো যে ক্রোক করতে বললো, জব্দ করতে বললো, এত কিছু কিনলেন, একবার নিজে চিন্তাও করলেন না তিনি না আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। এক, আমরা তো এমনি অনেক সময় দেখেছি যে আমাদের বেশিরভাগ কর্মকর্তাদের, আমাদের বড় বড় আমলাদের স্ত্রীরা খুব ধনী। আমাদের এক সময় রূপকথা শুনেছি না, যে রাজা খুশি হয়ে তার রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব দান করতেন। তা আমাদের বেশিরভাগ আমলাদেরকে তাদের শ্বশুররা রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব দান করতেন। বেশিরভাগই বলা হতো যে এই যে সম্পদ কোত্থেকে পেয়েছেন? শ্বশুরবাড়ি থেকে পেয়েছেন। ফলে এই শ্বশুরবাড়ির খোঁজটা আর পাওয়া যায়নি।
বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছর আমরা পা দিতে যাচ্ছি। এখনো পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, কর্মকর্তা বলতে যদি আমাদের কোনো শব্দ নাই, আমরা কর্মকর্তা ব্যবহার করি, সংবিধানে কিন্তু সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, হুম। আমরা তো তাকে কর্মকর্তা বানিয়ে ফেলেছি। তাদের যে একটা আয়ের যে একটা বিবরণী দেওয়া দরকার, সেটা এখন পর্যন্ত দেওয়ার কাজটাই হয়নি। ফলে যে জিনিসটা হয়েছে, তারা আমাদের সংবিধানের যে 20 নম্বর অনুচ্ছেদে আছে না, যে কিন্তু এই আয়ের যে হিসাব, এটি তো পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে। না, আমি বলছি আমাদের সংবিধানের কথা। আমাদের সংবিধানে সেখানে বলা আছে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ হুম। ভোগ করা যাবে না। তা আমাদের এই সংবিধানে ওইটা তো আমরা ইয়ে করেছি। আমাদের পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচন করেন, হুম। উপজেলা চেয়ারম্যান হিসেবেও যারা নির্বাচন করছেন, তাদের হলফনামাটা পর্যবেক্ষণ করলে দেখা যায় হলফ করে যেটা বলছেন তার মধ্যে কত ফারাক। হুম। আর যাদের হাতেই ক্ষমতা ছিল, পুলিশের ক্ষমতা এবং সেনাবাহিনীর ক্ষমতা, একটু ভাবলেও কেমন লাগে না, সেনাবাহিনীর সর্বোচ্চ পদে যিনি আছেন, গোটা দেশের মানে বলবো যে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি একসময় বর্ডার গার্ডেরও প্রধান ছিলেন। হুম। পুলিশের আইজি, তিনি পুলিশের প্রধান ছিলেন, তিনি একসময় র্যাবেরও মহাপরিচালক ছিলেন। তার মানে আইন এবং শৃঙ্খলা রক্ষা করা, দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব যাদের উপর ছিল, তাদের নামে যখন এই অভিযোগগুলো ওঠে, অভিযোগ তদন্তে প্রমাণিত হবে। আমি এখনই তাদের বিরুদ্ধে আমিও আঙুল তুলতে চাই না, কিন্তু অভিযোগটা যে উঠলো, এই ওঠার সঙ্গে সঙ্গেই পাবলিক পারসেপশনটা কি দাঁড়ালো? জি। আমরা মনে করি এর দায়টা নিতে হবে সরকারকে, কিন্তু ভারটা বহন করছে জনগণ। কি ধরনের ভার বহন করছে সেটা আমি একটু পরে বলবো, যেহেতু আমার সময়টা চলে গেছে। জি, জর্জ ভাই, যেটি রতন ভাই বলছিলেন যে ক্ষমতার সঙ্গে দুর্বিনীত হওয়ার একটি সম্পৃক্ততা আছে। আবার আজকে বিএনপিও বলছে যে আজিজ এবং বেনজিরের অপকর্মের অংশীদার সরকারও, সরকারকেও এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক রতন ভাই সহ যারা দেখছেন, শুভেচ্ছা। রতন ভাই অত্যন্ত সুন্দরভাবে তার ভূমিকায় যে কথাগুলো বলেছেন, এটা আসলেই আমাদের সবার জন্য এখন একটা বিবেচনার জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে আপনার প্রশ্ন এবং রতন ভাই যে কথা, যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস এভরিথিং, হুম। এই জায়গা থেকে যদি আমরা এই ক্ষমতার চর্চার বিষয়টা একদম আবহমান কাল ধরে দেখি, সেখান থেকে এটার কিছুটা নমুনা আমরা পাই। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই বিষয়টা দেশের মানুষের কাছে অঙ্গীকার করেছিলেন এবং এখনও সেই অঙ্গীকারেই আওয়ামী লীগ পথ চলছে, সেটা হচ্ছে পাওয়ার ব্রিংস রেসপন্সিবিলিটি, অ্যাবসলিউট পাওয়ার ব্রিংস অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। আমরা আমাদের সেই দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে চলেছি। এখন আজকে সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান, তাদের সম্বন্ধে যে ধরনের দুর্নীতি কিংবা প্রথাগতভাবে তাদের নিয়মতান্ত্রিক যে জায়গায় থাকার কথা ছিল, সেখান থেকে অনিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা তাদের ধন সম্পদের যেই বিবরণী বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেইটার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে এই ধরনের আচরণের ক্ষেত্রে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, সেইটা আসলে মূল বিবেচনার জায়গায় আসা উচিত। এবং সেই ক্ষেত্রে সবাই কিন্তু দেখতে পারে, এখন অনেকেই বলে যে আদালত নাকি সরকারের আজ্ঞাবহ, যা বলবে তাই হয়। যদি তাই ধরে নেওয়া হয়, তাহলে আজকে যখন একটা কোর্ট সাবেক আইজিপির সমস্ত সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, তো সেই ক্ষেত্রে তো সরকারকে বাহবা দেওয়া উচিত যে সরকারের নির্দেশেই তাহলে আদালত এটা করেছে। সেটা কিন্তু তারা বলছে না। সেটা না বলে আবার ঘুরিয়ে ফিরে অন্যভাবে সরকারের উপরে দোষারোপ করার কথা চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কথা বিভিন্নভাবে সরকারকে আপনার অপমানজনক বিভিন্ন কথা এবং তথ্য দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত করার যে ধারাবাহিক প্রচেষ্টা, এই সাবেক সেনাপ্রধান সাবেক আইজিবির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরেও তাদের ওই একই কথা সেগুলোই বলে আসছেন। কিন্তু আমরা যে স্ট্যান্ডে আমরা আছি, যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি যেভাবেই যেখান থেকেই করুক না কেন, এটা একটা খুবই সফিস্টিকেটেড ক্রাইম। কেননা এইটাকে ডিটেক্ট করা এবং ডিটেক্ট করার পরে তথ্য উপাত্ত এইগুলো জোগাড় করা, এটা আরও কষ্টকর কাজ। তো সেই কাজগুলো কে করে থাকে? এখন আমি যদি কারোর বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করি, সেক্ষেত্রে আদালত ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া কে করবে? তাছাড়া করবে বাংলাদেশের একটা স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট বডি, সেটা দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন
বিভিন্নভাবে নানান জায়গা থেকে তথ্য উপাত্ত গ্রহণ করার পরে ওনাদের কাছে যদি মনে হয় এটা যথেষ্ট প্রমাণ তাদের হাতে আছে, তখনই কিন্তু তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কিন্তু অ্যাকশন গ্রহণ করেন। ঠিক একইভাবে এই সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দীর্ঘদিন যাবৎ তাদের যে সমস্ত ইন্টেলিজেন্স আছেন কিংবা তাদের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা কাজ করছে। কাজ করতে করতে যখন তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ হাজির হয়েছে, তখন সে ব্যক্তি যেই হোক না কেন তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। এটা প্রত্যেকেই দেখছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় অত্যন্ত অনেক অনেক এমপি বা প্রভাবশালী নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতি দমন কমিশন অ্যাকশন নিয়েছে। হাজী সেলিম সাহেব দুর্নীতি দায়ে জেলেও গিয়েছিলেন। সালাম মুর্শিদের বিরুদ্ধে, একজন সিটিং সংসদ সদস্য, তার বিরুদ্ধেও কিন্তু কথা হচ্ছে। আদালত দুর্নীতি দমন কমিশন সহ আদালত দাঁড়ে দাঁড়ে কিন্তু তাকে ঘুরতে হচ্ছে তার বিরুদ্ধে যে এলিগেশনসগুলো আসছে। অতএব এটা বলতে পারবে না কেউই যে আওয়ামী লীগ দল হিসাবে এই সমস্ত দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য কাজ করে চলেছে। প্রকারান্তরে আওয়ামী লীগের কাছে যখন তথ্য প্রমাণ সাপেক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে যখন সন্তুষ্ট হচ্ছে না এই ব্যক্তি এই কাজটা করে থাকতে পারে, তখনই কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই গ্রহণ করার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ভাবনা চিন্তার জায়গা থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। এটা দিচ্ছেন তো আমার জন্য কিংবা রতন ভাইয়ের জন্য না, এটা দিচ্ছেন দেশের মানুষের জন্য। তো দেশের মানুষ তাদের এই কথাগুলো 14-15 বছর যাবৎ শুনছে। শোনার পরেও আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থার জায়গায় বিন্দু মাত্র এখনো চির ধরা নেই। জি, রতন ভাই, সাবেক হলে আঙ্গুল তোলা যায়, আপনি এর আগেবার বলছিলেন যে সাবেক হলে আবার বিবেকও জেগে ওঠে, কিন্তু সরকার তো এখন যেটি বলছে যে যতই প্রভাবশালী হোক কোনো পরিচয়ে দেখা হবে না, মানে সরকার ছাড় দেবে না। এর মধ্যে আদালত থেকে সম্প্রতি কোকেরও আদেশ এসেছে, দুদকও অনুসন্ধান করছে। সরকারের তো এখানে দেরিতে হলেও দায়িত্ব থাকা অবস্থায় কোনো ব্যবস্থা, যেহেতু সেই সময় ওই ধরনের কোনো প্রশ্ন ওঠেনি, সরকারও চুপচাপ ছিল। এখন যেহেতু প্রশ্ন উঠেছে, দুদক তদন্ত শুরু করেছে, সরকারও বলছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে শাস্তি পেতে হবে। তাহলে সরকারের দায়টা কোথায়? দুটো জিনিস আপনি দেখুন যে তারা ক্ষমতায় থাকার সময় কিন্তু কয়েকটা কথা উঠেছিল, যেমন একটা বোট ক্লাব আছে, সেই বোট ক্লাবের নাকি মেম্বার ছিলেন আমাদের সাবেক আইজি। তো বোট ক্লাবটা হয়েছিল একটা অবৈধ জায়গার উপরে। তা তিনি তখন তো একটা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, তিনি ওই ক্লাবের মেম্বার হন কিভাবে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল তখন। এবং ওখানে মেম্বার হতে গেলে নাকি 50 লাখ টাকার উপরে এরকম কথা আছে যে এরকম লাগে, সদস্য ফি লাগে। তো এগুলো কিন্তু উঠেছিল, আবার তখন মিলিয়েও গিয়েছে। তো এই জন্য বললাম যে অনেক কথা বুদবুদের মতো ওঠে, কিন্তু হয় সেটা মিলিয়ে যায় অথবা হারিয়ে যায়। কেন এটা হতে পারলো? জর্জ ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে আমাদের তো একটা স্বাধীন কমিশন, সেটা দুর্নীতি দমন কমিশনের কথা। কিন্তু দুর্নীতি দমন কমিশনও কিন্তু 2-3 বার মানে পরে তারপরে তারা কাজ শুরু করেছে। এক 3 নম্বর হচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্যকে আমলে নেওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু তাদের তো একটা নিজস্ব সার্ভেলেন্স টিম থাকার কথা আছেও। সেটা সবসময় দুর্বলদেরকে ধরার ব্যাপারে তারা যথেষ্ট সক্রিয় থাকেন, কিন্তু যদি দেখে যে প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, ক্ষমতার উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের উচ্চ ধরনের সম্পর্ক আছে, তাহলে তারাও আবার কখনো কখনো একটু দ্বিধার মধ্যে পড়ে যায়। এবং একটা সময় যেমন বলা হতো না, দুর্নীতি দমন কমিশন কখনো কখনো ব্যঙ্গ করে বলা হতো নখদন্তবিহীন। কখনো বলছে যে হ্যাঁ নখদন্ত আছে কিন্তু তার ইচ্ছাটা নেই। ফলে কখন তিনি জেগে ওঠেন আর কখন ঘুমিয়ে পড়েন এটা নিয়েও কথা আছে। তা আমরা যেটা মনে করি যে সরকারের দায়িত্বটা কেন এই কারণে, যখন ক্ষমতার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, ক্ষমতার খুঁটি বলে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় তাদের সম্পর্কে এরকম প্রশ্ন ওঠে, নিশ্চয়ই এটা হঠাৎ করে ওঠে নাই, এরও একটা ধারাবাহিকতা আছে, অনেক দিনের ধারাবাহিকতা আছে। এবং এই ধারাবাহিকতা সত্ত্বেও তারা প্রমোশন পেয়েছেন, তারা অনেক বেশি কাছের লোক হয়েছেন। একসময় ওসি প্রদীপ সম্পর্কে কথা উঠেছিল না, যে ওসি প্রদীপ কত ধরনের পদকও পেয়েছিলেন। তাহলে এত পদকগুলো পেলেন, তাহলে সরকার যে আভ্যন্তরীণ যে ইন্টেলিজেন্স, সেটা কি তাহলে কাজ করে নাই? এই প্রশ্নগুলো আসে। নাকি ভার এত বেশি হয়ে গেল যে ভার আর বহন করতে সক্ষম নয় বলে নিজের ভারে নিজেই ভেঙে পড়ছেন যখন, তখনই শুধুমাত্র আমাদের সামনে দৃশ্যমান হলো? আর্থিক দুর্নীতিটা একভাবে চোখে দেখা যায়, কারণ টাকা পয়সা তো মানুষ কোথাও না কোথাও রাখে, তার সম্পদ হিসাবে দেখায়। কিন্তু কর্তৃত্ব যেটা, আমরা থানায় রিমান্ডে নেওয়া শুনলেই মানুষ আতঙ্কে ওঠে, আতকে ওঠে। একজন মানুষকে জিজ্ঞাসাবাদ করবে এত ভয় পায় কেন? কারণ জিজ্ঞাসাবাদের পরে দেখা যায় সে মুখেও কথা বলতে পারে না, পায়েও হাঁটতে পারে না। তার মানে এই যে নিপীড়নমূলক ব্যবস্থাটা যে চালু হয়েছে আমাদের পুলিশের মধ্যে, যে
ইন্টারগ্রেশনের নামে তাকে যে নির্যাতন করা, এগুলো যে তারা অনেক মানবাধিকারের কথাও বলেন, এগুলো হয় কেন? অথবা কোনো একটা দায়িত্বশীল পদে থেকে কোনো একটা কেনা বেচার মতন বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে না? সেগুলো এই সমস্ত ক্ষেত্রে কার্যকর হয় না কেন? এগুলো বহু ধরনের কিন্তু ক্রস ইনভেস্টিগেশন হতে পারত। হলে তাহলে হতে কি একটা জবাবদিহির পরিবেশটা থাকতো। জবাবদিহিতা সব জায়গায় দরকার, রাজনীতিতে যেমন দরকার, তার প্রশাসনও তেমনি দরকার। যেমন ধরুন মানে আমরা দল হিসাবে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না, কিন্তু আমরাও কি তাহলে যা খুশি তা বলতে পারি? আমাদেরকে একটা বিবেচনার মধ্যে থাকতে হয় না? তাহলে যারা ক্ষমতাসীন তাদের ক্ষমতা আছে বলে তারা যা খুশি তা করতে পারবেন কি? যা খুশি তা বলতে পারবেন কি? তাহলে এইটা কে নিয়ন্ত্রণ করবে? এটা কি গলার চেপে ধরে কারো নিয়ন্ত্রণ করা যাবে? নাকি এরও একটা আইনি কাঠামো থাকবে? আইনের দৃষ্টিতে সবাই সমান, সাধারণভাবে যে কথাটা ছিল, তো এইটা বাস্তবে প্রয়োগ হবে। এখন তো আমরা বাস্তবে দেখছি আইনের দৃষ্টিতে সবাই অসমান, কারণ যিনি ক্ষমতার যত কাছে থাকেন আইন তার কাছ থেকে তত দূরে থাকে, আর যারা ক্ষমতা থেকে যত দূরে আইন তার ঘাড়ের উপর চেপে বসে। তো এইরকম পরিস্থিতিটা যে হয়, তখন সেখান থেকে আইন প্রয়োগকারী সংস্থা মানে একটা আতঙ্কের ব্যাপার। তিনি আইন প্রয়োগ করছেন না, তিনি মনে হয় দমন করতে যাচ্ছেন। তাহলে দমন এবং নিপীড়ন তার একটা সংস্কৃতি তৈরি হয়ে যায়। এই দমনমূলক সংস্কৃতির প্রভাবটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ে। মানুষ এখন মনে করে যে পুলিশের কাজ করা মানে, পুলিশে চাকরি করা মানে হচ্ছে খুব পাওয়ার আছে তার। তো পুলিশের কাজ, আচ্ছা একই ধরেন বিসিএস পরীক্ষা দিয়ে কেউ পুলিশে গেলেন, আর কেউ বিসিএস পরীক্ষা দিয়ে হেলথ সার্ভিসে গেলেন, কেউ কৃষি ক্যাডারে গেলেন। আচ্ছা কৃষি ক্যাডারের লোককে কি মানুষ ভয় পায়? স্বাস্থ্য প্রশাসনের লোককে কি মানুষ ভয় পায়? পুলিশকে ভয় পায় কেন? কারণ পুলিশ আইনের নামে নানা ধরনের গ্যারাকলে তাকে ফাঁসিয়ে দিতে পারে। ফলে সেই জায়গায় সর্বোচ্চ সংযমটা থাকা দরকার না? এই সংযমটা কোথা থেকে আসবে? এটার জন্য একটা জবাবদিহিতা থাকবে যে আপনি কর্মরত অবস্থায় থাকুন অথবা কর্ম অবসানে আপনি যে কাজগুলো করেছিলেন তার একটা জবাবদিহিতাটা নাই কেন, বা আপনার কাছে কেন মনে হচ্ছে জবাবদিহিতা নাই? একটা পোস্টিং, আমাদের এখানে দুই ধরনের বিষয় থাকে, একটা প্রাইজ পোস্টিং আর একটা পানিশমেন্ট পোস্টিং। যদি কেউ আমার সরকারের ইচ্ছা অনুযায়ী, অভিপ্রায় অনুযায়ী কাজ করতে পারে, তার প্রাইজ পোস্টিং হয়। আর যদি সরকারের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী না চলে, তার পানিশমেন্ট পোস্টিং হয়। এটা একটা দিক। তারপর হচ্ছে এখানে যে তার কত দ্রুত তিনি ক্ষমতার শীর্ষে উঠতে পারবেন, পদের শীর্ষে উঠতে পারবেন, তার একটা বিষয় আছে। তৃতীয়ত যে এই সমস্ত পদগুলো জনগণকে আশ্রয় দেওয়ার পরিবর্তে জনগণকে আতঙ্কিত করার কাজেও ব্যবহৃত করা হয়। ফলে সব মিলিয়ে তারা তখন মনে করে, একজন পুলিশের সাবেক আইজিপি এরকম বলছিলেন যে আমাকে দিয়ে যদি 10টা কাজ করানো হয়, আমি কি তাহলে ব্যক্তিগতভাবে 3টা সুবিধা নেব না? এইরকম কথা বলেছেন। তো এটা একটা প্রবণতা তৈরি হয়ে যায়। যদি যে স্কুল শিক্ষক, তিনি একটা নির্বাচন সুষ্ঠু হয়নি, তারপরে ওখানে তিনি লিখে দিয়ে আসলেন নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, তিনি শুধু নিজে এই কাজটা করলেন তা না, তিনি তো তার সংস্কৃতিটা ছড়িয়েও দিলেন। ঠিক তেমনি যে কোনো এই ধরনের কাজে যখন কেউ এই কাজের সঙ্গে সহযোগী হয়, শুধুমাত্র সে নিজে মানে একটা অপরাধ করে তা নয়, অপরাধের একটা সংস্কৃতিও সমাজে ছড়িয়ে দেয়। আমি যেমন বলছিলাম, দায় একটা যেমন সরকারের নিতে হবে, কিন্তু ভারটা জনগণ বহন করে, দুর্নীতির ভার বহন করে, নিপীড়নের ভার বহন করে, সবচেয়ে বেশি বহন করে অপসংস্কৃতির ভার। তারা মনে করে ক্ষমতা থাকলে এরকমই হয়। জি জর্জ ভাই, দায় আসলে সরকারকে নিতে হবে, কিন্তু ভারটা বহন করছে জনগণ। দেখেন, আমাদের দেশের এই যে রাজনীতির যে চর্চা, এই রাজনৈতিক চর্চায় এই রতন ভাই যে কথাগুলো বলছেন, এটা এমন কোনো নতুন কোনো বিষয় না। এটা ধারাবাহিকভাবে এদেশের জন্মের আগের থেকেই এই রাজনীতির চর্চার ক্ষেত্রে আমরা নানানভাবে এগুলো দেখে আসছি। পুলিশ প্রশাসন কিভাবে ব্যবহৃত হয়, সে ব্যবহার করার ক্ষেত্রে কার নির্দেশে কীভাবে হয়। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন পুলিশের সর্বোচ্চ ব্যবহার যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা করেছিলেন। আমাদের নেতা কর্মীদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছিলেন। সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। সেই জবাবদিহিতার জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আনতে পেরেছে। কাউকে প্রকাশ্য দিবালোকে আর হত্যা করতে কেউ পারে না, এবং হত্যা করার পরে কাউকে বিচারবিহীনভাবে ঘুরে বেড়াতেও হয় না। আমাদের জাতির পিতাকে হত্যা করার পরেও এদেশে বিচার ব্যবস্থা কোনোখানেই ছিল না। কাউকে পুলিশ গ্রেপ্তারও করে নাই, বরং বিচার ব্যবস্থা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ দেশের মানুষদেরকে
যেভাবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সহ মানুষদেরকে নির্বিচারে হত্যার যে রাজনীতি তারা শুরু করেছিল, সেইখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে। সেইখান থেকে বের হয়ে এসে জবাবদিহিতার জায়গা কিন্তু একটা জায়গায় তৈরি হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু আজকে সাবেক আইজিপি এবং সাবেক সেনাপ্রধানের বিচার শুরু হয়েছে। জি, সেই বিষয়টাও স্বীকার করতে হবে। কেননা একটা জায়গা যখন আপনি নষ্ট করে ফেলবেন দীর্ঘ 30 বছর যাবৎ, 30 বছর যাবৎ এটাকে যখন আপনি ধ্বংস করে ফেলবেন, তারপরে যখন বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হবে যে তুমি রাতারাতি 2 বছর 5 বছরের ভিতরে ফিক্স করে দাও, সেটা হবে না। কারণ 30 বছর ধরে সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সেটাকে ফিক্স করার জায়গায় যাচ্ছে, এবং ফিক্স করার জায়গাতে যাচ্ছে তারই কিন্তু প্রমাণ যে সাবেক আইজিপি এবং সাবেক সেনাপ্রধানের বিচার কার্য শুরু হয়েছে। এই জায়গাতেও যদি অস্বীকার কেউ করে থাকে, তাহলে আমি বলবো যে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অন্তত এই স্বীকৃতিটুকু, এই ভালো কাজের স্বীকৃতিটুকু আওয়ামী লীগের পাওয়া উচিত। কেন আওয়ামী লীগ এই সমস্ত দুর্নীতিবাজ কিংবা নিজের অবস্থানকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অন্যায় সংস্কৃতির সাথে যারা যুক্ত, তাদেরকে আমরা তথ্য প্রমাণ সাপেক্ষে ধীরে 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 কিন্তু উই আর গোয়িং টু ক্যাচ দেম। এইটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটা সার্থকতা, এবং সেই জন্য আমি মনে করি রতন ভাইদের একটা ধন্যবাদ দেওয়া উচিত যে আওয়ামী লীগ এই কাজটা করছে। ওই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসছে আওয়ামী লীগ। সেই জায়গাতে দাঁড়িয়েও যখন বলা হয়, অবশ্যই দায় আওয়ামী লীগের। জি। যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর যাবৎ আছে, যার জন্য সবাই আওয়ামী লীগকে দায় দেবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার ফলে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাও আওয়ামী লীগের উপর অনেক বেশি। তারা আওয়ামী লীগকে অন্যান্য রাজনৈতিক দলের চাইতে আওয়ামী লীগের প্রতি ভরসাও বেশি, আশা আকাঙ্ক্ষাও বেশি। এখন যখন সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আওয়ামী লীগ ঠিক ততটুকু মিট আপ করতে না পারে, তখন মানুষের মনে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয় যে আওয়ামী লীগ কেন এটা করছে না। কিন্তু সময় এবং পারিপার্শ্বিকতার বিবেচনায় আওয়ামী লীগ যে সব কিছু করতে পারে, এটা কিন্তু তার একটা প্রমাণ। কেন আওয়ামী লীগ সেই দায়টা নেয়। এখন ভার যে জনগণ বহন করছে, সেই ভার গ্রহণ করার ক্ষেত্রে জনগণকেও আরেকটু স্বতঃস্ফূর্ত হতে হবে। স্বতঃস্ফূর্ত হতে হবে এই কারণেই, কেননা মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেইভাবে মাঠে বিভিন্ন সময় মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালায়, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে ঘরের ভিতরে এবং ঘরের বাইরে নানান দিকে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যার মোকাবেলা করতে হয়। অতএব এই অপপ্রচারগুলোকে যদি মানুষ সরাসরি প্রত্যাখ্যান করে, তখন মানুষের যে ভার, সেই ভারটা আওয়ামী লীগ গ্রহণ করার ক্ষেত্রে আরেকটু সক্ষমতার পরিচয় দেবে। রতন ভাই, আমরা একেবারে শেষের দিকে আছি, 1 মিনিট সময় পাবেন যদি কোনো কিছু অ্যাড করেন। ধরুন সরকার কথাটা আমি বলেছি তো, সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে যে পুলিশ চুরির মামলা দিয়েছিল, সেই দিন যদি তার শাস্তিটা হতো, হ্যাঁ, তাহলে আজকে আবার এই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কত ধরনের হালকা ঠুনকো মামলা দেওয়া হচ্ছে, সেগুলো হয়তো করতো না। কিন্তু এগুলো উৎসাহিত হয়, সরকার যদি উৎসাহিত করে তাহলে তার ফলাফলটা কী হয়। আর একটা কথা একটু বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু, তাদের শত্রুর দরকার হয় না, এরকম কথা আমরা শুনেছি। এখন মার্কিনী চাপটাও অনেক সময় এই ধরনের ব্যক্তিবর্গের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে কাউকে হয়তো কিছুটা সাহস যোগাচ্ছে। ফলে এটাও খেয়াল রাখতে হবে যে এই চাপটা না থাকলে তাদেরকে কি, তাদের বিরুদ্ধে রিপোর্ট কি করা যেত। ফলে এটা আমরা খেয়াল রাখতে হবে যে কখনো কখনো এটা কি একটা নেসেসারি এভিল হয়ে যাচ্ছে, যে শয়তানও কখনো কখনো সহযোগিতা করে। তো মার্কিনের সহযোগিতায় কেন আমাদের এই দুর্নীতির কথা বলতে হবে? আমাদের তো আমরা আমাদের নিজের দেশে নিজেদের জনগণের প্রয়োজনে কেন যে কেউ হোক, সে আমলা হোক অথবা সে জনপ্রতিনিধি হোক, তারা যদি তাদের ক্ষমতার অপব্যবহার করে, তারা কেন জবাবদিহির আওতায় আসবেন না? এই বিষয়টা আমাদের দেখা 40 সেকেন্ড জাস্ট। না, আমি রতন ভাইয়ের কথার সাথে একমত। মার্কিনীদের কোনো সহযোগিতা কিংবা তাদের কোনো ইনফ্লুয়েন্সের কারণে আমরা খুব সাহস করে কথা বলছি, এগুলো একেবারে সম্পূর্ণ গেস ওয়ার্ক। কেননা আওয়ামী লীগ মার্কিনীদের এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, এখনও সোচ্চার আছে। এটা মার্কিনরা খুব ভালো মতোই জানে। আরেকটা কথা রতন ভাই বলেছেন যে সবার জায়গা থেকে আসলে সবসময় সব কথা বলা উচিত নয়, বাক স্বাধীনতার একটা লিমিট থাকে। আমার মনে হয় এই কথাটা অত্যন্ত প্রযোজ্য। এই কারণেই যারা বিভিন্ন সময় আমাদের বিরোধী রাজনৈতিক দল, ইনক্লুডিং আমার রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ কখনো কখনো এমন এমন কথা বলছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যারা বলছেন, এরা তাদের এই স্বাধীনতাকে অপব্যবহার করছেন। আমার মনে হয় সব স্বাধীনতার একটা লিমিট আছে। এই লিমিটটা যদি আমরা ক্রস করি, তাহলে কোনো স্বাধীনতাই আর সুরক্ষিত থাকবে না। যার জন্য আমাদের এই বাক স্বাধীনতার নামে যেই ধরনের কাজ কারবার আজকাল হচ্ছে। জজ ভাই, আমাদের সময় একেবারে শেষ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ হলো। শুভরাত্রি।